শেখ হাসিনার দুর্নীতি অনুসন্ধানে দুদকের নেতৃত্বে যৌথ টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি এস আলম, সামিট ও ওরিয়ন সহ 10টি প্রতিষ্ঠানের অর্থ পাচার নিয়ে গঠিত টাস্ক ফোর্স এরই মধ্যে কাজ শুরু করেছে। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর মোহাম্মদপুর থেকে যোগ দিচ্ছেন দুর্নীতি দমন কমিশনের সাবেক মহাপরিচালক জনাব মইদুল ইসলাম। জনাব মইদুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শেখ হাসিনার দুর্নীতি অনুসন্ধানে যে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, এই টাস্ক ফোর্স কিভাবে কাজ করবে? জি, ধন্যবাদ। না, এইটা দেখছি যে এই যে অপরাধগুলো সেগুলো হচ্ছে মানি লন্ডারিং। মানি লন্ডারিং প্রতিরোধ করবার জন্য মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দুদক ছাড়াও আরো যে সমস্ত বিএফআইইউ, তারপরে আপনার এনবিআর, কাস্টমস, সবাইকে নিয়ে একটা ইয়ে করা দায়িত্ব দেয়া আছে। তা আমি দেখলাম রিপোর্টে যে তাদের সবাইকে মিলিয়ে একটা টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। এখন যে ব্যাপক লুটপাট হয়েছে সেই আমলে, যে ব্যাপক দুর্নীতি হয়েছে, মানি লন্ডারিং হয়েছে, এইটা ধরবার জন্য এটাকে যদিও দেরি হয়েছে, তারপরেও এটা যে সর্বাত্মকভাবে এবং সমন্বিতভাবে সবাই মিলে এটার পিছনে লাগা দরকার, সেইভাবেই বোধহয় এখন এই উদ্যোগটা নেওয়া হয়েছে। এইটাকে আমি আহ অভিনন্দন জানাই, এটাকে আমি স্বাগত জানাই যে এই ধরনের সমন্বিত উদ্যোগ হলে আপনার এই মানি লন্ডারিং যে ব্যাপক ইয়ে হয়েছে এবং এগুলোকে উদ্ঘাটন করা এবং শেষ পর্যন্ত মামলা করার দিকে যাওয়া, এইগুলোর দিকে হয়তো বা ফলপ্রসূ হবে। তবে জনাব মইদুল ইসলাম, এস আলম, সামিট এবং ওরিয়ন সহ 10টি প্রতিষ্ঠানের অর্থ পাচার বিষয়ে কাজ শুরু করেছে টাস্ক ফোর্স। এখন পর্যন্ত দৃশ্যমান অগ্রগতি নিয়ে কি বলবেন আপনি? না, দৃশ্যমান অগ্রগতি হয়নি, সেটি আমি বলছিলাম যে এটি তো অনেক বিলম্বে, কারণ এই সমস্ত যে সমস্ত প্রতিষ্ঠানগুলোর কথা বলা হচ্ছে এবং ব্যক্তিগুলোর কথা বলা হচ্ছে যে যারা এই সমস্ত মানি লন্ডারিং করেছেন, তাদের সম্পর্কে কিন্তু কথাগুলো ওপেন সিক্রেটই ছিল। যদিও সেই আমলে দুদক এইগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে অক্ষম ছিল, পারে নাই, কিন্তু পরবর্তী সময়ে পট পরিবর্তনের পরে একটা দীর্ঘ সময় চলে গেছে। এখন দুদক এই যে যাচ্ছে, এইটা আমি মনে করব যে, আমি চাইবো যে এটা অতি দ্রুত শেষ করবেন এই সমস্ত অনুসন্ধানের নামে যে কাজ কারবার গুলো সেইগুলো, এবং দ্রুত মামলা করে তদন্তের দিকে এগোবেন যাতে করে আদালতে প্রসিকিউশন দাখিল করা যায়, আপনার চার্জশিট দাখিল করা যায় সাক্ষ্য প্রমাণ দিয়ে। তাহলে কাজের কাজ হবে। না হলে যদি গতানুগতিক অনুসন্ধান চলতেই থাকে তাহলে কোনো কাজের কাজ হবে না। বিলম্বের কারণে এমনিতেই অনেক এভিডেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এই অনুসন্ধানের নামে যদি বিলম্ব করা হয় তাহলে আরো ক্ষতিগ্রস্ত হবে, ফল কিছু পাওয়া যাবে না, একটা লোক দেখানো কাজ হয়ে দাঁড়াবে। একটি বিষয় আপনার কাছে জানতে চাই। সাবেক এমপি নিক্সন চৌধুরীর ৩,১০০ কোটি টাকার অবৈধ বা সন্দেহজনক লেনদেন পেয়েছে দুদক। এটিকে সন্দেহজনক বা অবৈধ কেন বলা হচ্ছে? সেটা তো তারাই বলছে সন্দেহজনক লেনদেন হচ্ছে যে যখন এই লেনদেনের টাকে সন্দেহ করা যায় যে এটা মানি লন্ডারিং এর পেছনে থাকতে পারে, যখন একজন ব্যক্তির স্বাভাবিক যে আয় রোজগার সেখান থেকে অর্জিত নয়, স্বাভাবিক ব্যাংকের লেনদেনের যে আপনার পরিমাণ তার থেকে অন্যরকম, এরকম কতগুলো চিহ্ন দেওয়া আছে, এগুলো কতগুলো মার্ক আছে, সেইগুলোর ভিত্তিতেই ব্যাংকগুলো সন্দেহজনক লেনদেন হিসেবে করে। কিন্তু কথা হলো যে এই সন্দেহজনক লেনদেনটা ঘটেছে কবে? এটা কি এই সম্প্রতি ঘটেছে? এই লেনদেনগুলো তো সম্প্রতি ঘটা নয়, এগুলো বহু আগে ঘটেছে। সেই সন্দেহজনক লেনদেনগুলো যদি রিপোর্ট করা হতো বিএফআইইউ তে, এবং আমি জানি না যে বিএফআইইউ তে রিপোর্ট করা হয়েছিল কিনা, সেটিও রিপোর্টে আসছে না। এবং বিএফআইইউ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছিল, যদি ব্যবস্থা নেওয়া হয়ে থাকতো তাহলে সন্দেহজনক লেনদেন তো এতগুলো হতে পারে না। এবং একজন মানুষের আপনার শত শত অ্যাকাউন্ট, একজন মানুষের এরকম হাজার হাজার কোটি টাকার লেনদেন, এইগুলো সম্পর্কে তো যথাসময়েই রিপোর্ট হওয়ার কথা ছিল সন্দেহজনক লেনদেন হিসাবে, এবং সেই হিসাবে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে কাজও শুরু করার কথা ছিল, সেইগুলো তো হয়নি। আহ, যে সন্দেহজনক লেনদেনের কথা বলা হচ্ছে, এর পেছনে কি ব্যাংকগুলোর কোনো দায় দেখছেন আপনি?
যদি ব্যাংকগুলো বিএফআইইউতে যথাসময়ে রিপোর্ট করে না থাকে তাহলে তো দায় আছেই। আমরা তো এখনো পর্যন্ত সেই তথ্যটা জানি না যে ব্যাংকগুলো যথাসময়ে এইগুলোকে রিপোর্ট করেছিল কিনা এবং তখন বিএফআইইউ নিষ্ক্রিয় ছিল কিনা। যদিও আমরা দেখছি যে বিএফআইইউর যে সাবেক প্রধান তিনিও মামলায় পড়েছেন দুদকের দুর্নীতির দায়, মানি লন্ডারিং এর দায়। সুতরাং সেই সময়ে ব্যাংকগুলোর অবস্থা দেখতে হবে যে তারা সেই সময় রিপোর্ট করেছিলেন কিনা এবং বিএফআইইউ সেটা চেপে রেখেছিল কিনা। যদি ব্যাংকগুলো রিপোর্ট করে না থাকে তাহলে ব্যাংকগুলোর দায়িত্ব থাকবেই। জনাব মহিদুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।